ফ্লুইড, ঠিক আছে। তো নেক্সট কয়েকটা ক্লাসে আমরা যেটা ডিসকাস করব, ফ্লুইড অর্থাৎ যেটা ফ্লো করে, এনিথিং দ্যাট ফ্লোস। এবার কারা কারা ফ্লো করে? লিকুইড ফ্লো করে এবং গ্যাস ফ্লো করে, ঠিক আছে। আচ্ছা, লিকুইডের দুটো খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, এক নম্বর হচ্ছে সারফেস টেনশন, অর্থাৎ যে কোনো লিকুইডের সারফেস একটা টান টান পর্দার মতো কাজ করে। অ্যান্ড নাম্বার টু ইজ ভিসকোসিটি। আচ্ছা, আমি মাইকটা আনমিউট করেছি, আমার কথা শুনতে পাচ্ছিস তো? ওকে। সো নাম্বার ওয়ান ইজ সারফেস টেনশন আর নাম্বার টু ইজ ভিসকোসিটি। সারফেস টেনশন হচ্ছে যে টান টান পর্দার মতো কাজ করে, ভিসকোসিটি হচ্ছে ফ্রিকশন বিটুইন লিকুইড লেয়ার্স। দেখবি যে একটা সরু পাইপ, তার মধ্যে জল যত সহজে ফ্লো করবে, তেল অত সহজে ফ্লো করবে না, ঠিক আছে। যদিও এখানে ডেন্সিটিটাও একটা ম্যাটার, কিন্তু তার সঙ্গে ফ্রিকশনটাও ম্যাটার। মানে এরকম যদি একটা এরকম একটা জলের সিলিন্ডার ফ্লো করছে, হ্যাঁ, মানে এরকম একটা পাইপের মধ্যে দিয়ে জল ফ্লো করছে, তো জলের এটাকে আমরা অনেকগুলো লেয়ারের কম্বিনেশন হিসেবে ভাবতে পারি। এটা ফার্স্ট লেয়ার, এটা সেকেন্ড লেয়ার, এটা থার্ড লেয়ার ইত্যাদি। তো এই লেয়ারগুলো একে অন্যের সাপেক্ষে যখন ফ্লো করছে, তখন তাদের মধ্যে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। দ্যাট প্রপার্টি ইজ কল্ড ভিসকোসিটি, ঠিক আছে। এটা গেল লিকুইডের ক্ষেত্রে। বাট গ্যাসের ক্ষেত্রে যেমন বিভিন্ন রকমের পাম্প এবং প্রেসার মাপার বিভিন্ন রকমের গেজ, এই ব্যাপারগুলো সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা। এবার আগের ক্লাসে আমি সারফেস টেনশনের ডেফিনেশন এবং সারফেস যে দু ধরনের হয়, সিনক্লাস্টিক এবং অ্যান্টিক্লাস্টিক, এই দুটো বলেছিলাম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ইজ সারফেস এনার্জি। হোয়াট ইজ সারফেস এনার্জি? এটাকে একটা ডেমো এক্সপেরিমেন্ট দিয়ে বললে ভালো হবে। ধরা যাক একটা তার আছে, যেটাকে আমি বাঁকালাম, বাঁকিয়ে আমি এইরকম একটা শেপ দিলাম, ওকে। তো এটার নাম দিয়ে দিই, এটা বি, এটা সি, এবং এইখানে একটা লুজ তার রাখা হলো, which is free to move, ঠিক আছে। এই তারটা এরকম একটা ফ্রেম, তার উপর একটা তার রাখলাম যেটা কিনা এদিকে বা এদিকে মুভ করতে পারে। এবার পুরো জিনিসটাকে আমি সোপ ওয়াটারে ডুবিয়ে দিলাম, সাবান জল। কি হবে? কি মনে হয় কি হতে পারে? দেখবি সোপ ওয়াটারে ডুবিয়ে দিলে সাথে সাথে এই তারটা মুভ করতে শুরু করেছে এবং মুভ করে এরকম কোনো একটা জায়গায় চলে এসেছে।
দ্যাট মিনস এই মাঝখানে যে সোপ ওয়াটারটা ছিল, মানে সোপ ওয়াটারটা তো একটা ফিল্ম তৈরি করবে, যেহেতু ও একটা মানে সীমাবদ্ধ একটা জায়গা পাবে, সো ইট উইল ক্রিয়েট আ ফিল্ম। সেই ফিল্মের অ্যাট্রাকশনে, কারণ এটা একটা ওপেন সারফেস, তাহলে এই সারফেসকে ও ভেতরের দিকে টানবে, দ্যাটস ওয়াই ইট উইল স্টার্ট টু মুভ। তাহলে এই যে ফোর্সটা, দ্যাট ফোর্স পার ইউনিট লেন্থ ইজ দ্য সারফেস টেনশন টি। তো ধরা যাক যে সারফেস টেনশন টি এর আকর্ষণে এটা এক্স ডিস্টেন্স মুভ করে গেল। ওকে, এবার সে এই ডিস্টেন্সটা বাই এই লেন্থটা হচ্ছে এল। এবার আমি যদি এই তারটাকে একই জায়গায় অর্থাৎ জিএইচেই ধরে রাখতে চাই, তাহলে নিশ্চয়ই আমাকে তারের উপর উল্টো দিকে ফোর্স এফ অ্যাপ্লাই করতে হবে, এবং ফোর্স এফ অ্যাপ্লাই করে এটার এক্স ডিসপ্লেসমেন্ট ঘটাতে হবে, তবেই তারটা নিজের জায়গায় স্টিক করে থাকবে। সো moral of the story is, if I want to keep the wire in its position, তাহলে work done against surface tension is equal to F into X, এই হচ্ছে আমার work done W. This is the work done against the surface tension. Now what is the value of F? If the amount of surface tension is gamma, আর length of the wire, length of the wire is L, তাহলে সারফেস টেনশনের ডেফিনেশন আমরা কি পড়েছিলাম? ফোর্স পার ইউনিট length, so that the length is the force is applied in a direction perpendicular to the length. তাহলে সারফেস টেনশন গামা is equal to force per unit length। তাহলে সারফেস টেনশনের দরুন ওই এল লেন্থের তারের উপর যে ফোর্স অ্যাপ্লাই হবে, দ্যাট ইজ গামা এল। কিন্তু এবার এই যে সোপ ফিল্মটা আছে, এই সোপ ফিল্মটার তো দুটো সারফেস আছে, কেননা একটা এপাশ থেকে দেখলে এদিকের একটা ওপেন সারফেস, আবার ওপাশ থেকে দেখলে অন্য সাইডের একটা ওপেন সারফেস। সো দ্য সোপ ফিল্ম হ্যাজ টু সারফেসেস, এবং এই দুটো সারফেসই গামা সারফেস টেনশন অ্যাপ্লাই করবে অন দ্য ওয়্যার। সুতরাং টোটাল ফোর্স অন দ্য ওয়্যার ইজ 2 গামা এল, অর্থাৎ F is equal to 2 gamma L. So W is 2 gamma LX. হলো। আচ্ছা, এবার
Now what is the total increase of the surface area? of the film, মানে ফিল্মটা অরিজিনালি যে ছিল আকর্ষণে এগিয়ে গেল, আমরা আবার এফ ফোর্স অ্যাপ্লাই করে আগের জায়গায় ফিরিয়ে আনলাম, তার জন্য আমার ওয়ার্ক ডান হলো 2 গামা এলএক্স। কিন্তু এই যে ইনক্রিজ অফ দ্য সারফেস এরিয়া অফ দ্য ফিল্ম, সেটা এরিয়াটা কত হবে? এল ইন্টু এক্স হবে। কিন্তু ফিল্মটার আবার দুটো সারফেস আছে, একটা আপ সারফেস আর একটা উল্টো পাশের অন্যদিকে সারফেসটা, অর্থাৎ 2lx। তাহলে ইনক্রিজ অফ সারফেস এরিয়া ইজ 2lx। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ক ডান পার ইউনিট ইনক্রিজ অফ সারফেস এরিয়া ইজ 2 gamma lx by 2lx equal to gamma। এই পুরো এক্সারসাইজটা থেকে আমরা বুঝতে পারলাম যে একটা সারফেস যদি ক্রিয়েট করতে হয়, একটা সারফেসকে যদি ইনক্রিজ করতে হয়, ইফ আই ওয়ান্ট টু ইনক্রিজ আ সারফেস অফ আ লিকুইড, তাহলে I need to do some work। কেননা যে কোনো সারফেসকেই বাল্কের দিক থেকে ভেতরের দিকে আকর্ষণ করা হয়, এটাকেই সারফেস টেনশন বলে। তো এই যে আমি কাজটা করি, এটা আমি শক্তির বলের বিরুদ্ধে করি না বলের দিকে করি। I do this against the applied force the force applied by the liquid, এই ফোর্সটাকেই বলা হয় সারফেস টেনশন। তাহলে যে কোনো একটা লিকুইডের সারফেসের উপর সেই লিকুইডটা যে পরিমাণ বল প্রয়োগ করছে, অর্থাৎ সারফেস টেনশন, তার বিরুদ্ধে কাজ করে আমি সারফেসটাকে বাড়াচ্ছি। দ্যাট মিনস যতটুকু সারফেস বাড়লো, সেখানে যখনই আমরা কোনো ফোর্সের বিরুদ্ধে কাজ করি, তখন পোটেনশিয়াল এনার্জি বাড়ে সেই সিস্টেমের। এই এনার্জিটা পোটেনশিয়াল এনার্জি হিসাবে ওই ফিল্মের মধ্যেই স্টোরড অবস্থায় থাকে। ক্লিয়ার? এবং সারফেস টেনশনের আরেকটা ডেফিনেশন হচ্ছে ওয়ার্ক ডান পার ইউনিট সারফেস এরিয়া। So it is numerically equal to the surface energy per unit area. তাহলে ওইটা হচ্ছে সারফেস এনার্জিটা, যতটা ওয়ার্ক করতে হবে আমাকে একটা কোনো লিকুইড সারফেসকে এরিয়াতে বাড়ানোর জন্য। ঠিক আছে? আচ্ছা, এইবার নেক্সট হচ্ছে সাবানের বুদবুদ। আ সোপ বাবল, বা ধরা যাক এয়ার বাবল ইনসাইড ওয়াটার। কোল্ড ড্রিঙ্কস যখন আমরা খাই, পেপসি, তোর ফেভারিট কোল্ড ড্রিঙ্কস কি? অবশ্য জানি না তুই আমার কথা শুনতে পাচ্ছিস কিনা। হ্যাঁ ম্যাডাম, শুনতে পাচ্ছি। বাহ বাহ। হ্যাঁ, তোর ফেভারিট কোল্ড ড্রিঙ্কস কি? পেপসি, কোক, থামস আপ, স্প্রাইট। স্প্রাইট। ও বাহ, আমার। তাহলে দেখবি কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে থেকে যখন আমরা বোতলটা খুলি, বা সামান্য ঝাঁকালেই প্রচুর ফেনা তৈরি হয়, আর কোল্ড ড্রিঙ্কস এর ভেতর থেকে ওরকম বাবল উপরের দিকে উঠে আসে। হ্যাঁ, তো ওইটা একটা কোল্ড ড্রিঙ্কস এর একটা ইম্পর্টেন্ট পার্ট আর কি, মানে কোল্ড ড্রিঙ্কস এর ওটা বিশেষত্ব। তো এই ধরনের যে সারফেস গুলো, যেগুলো একটু মানে যেগুলো কার্ভড সারফেস, বাঁকানো সারফেস,
তো তাহলে ওই ধরনের সারফেস কেন তৈরি হয়েছে বা ওই শেপটা মেনটেন করতে গেলে মানে এখানে তো একটা প্রেসার কাজ করে, ধর জল আছে, জলের মধ্যে একটা বাবল, তাহলে বেসিক্যালি এটা এমন একটা জিনিস, এমন একটা কি বলবো সিস্টেম, যার ভেতরে এয়ার বাইরে ওয়াটার, এবং ওয়াটার এবং এয়ার দুজনেরই একটা প্রেসার আছে। তো এই পুরো জিনিসটার একটা ওভারঅল এফেক্টের ফলে ও ওই রকম একটা কার্ভেচার মেনটেন করছে, মানে নিজের স্ফেরিক্যাল শেপটাকে মেনটেন করছে। তার মানে নিশ্চয়ই ভেতরে কিছু একটা এক্সেস প্রেসার আছে, এক্সট্রা একটা প্রেসার আছে, তবেই এটা মানে এটা আমি দেখাতে পারলে, সামনে থাকলে দেখাতাম, মানে তবেই মানে কল্পনা কর যে ধর একটা বেলুন ফুলে থাকে, এটা কেন ফুলে থাকে, কেননা বেলুনের ভেতরে একটা এক্সট্রা প্রেসার আছে, তবেই ওটা ওরকম টান টান অবস্থায় ফুলে থাকে। যদি বেলুনের ভেতরে প্রেসারটা কমে যায় তখন তো ওটা চুপসে যাবে। ফ্রিজে যখন কোনো প্লাস্টিকের বোতল আমরা রাখি তখন দেখবি যখন ঠান্ডা হয়ে যাবে তখন ওই ফ্রিজটা খুলে দেখবি বোতলটা চুপসে গেছে। এটা কারণটা কি, কারণ ভেতরে বায়ুর চাপটা কমে গেছে, তাই টান টান ব্যাপারটা, বা প্লাস্টিক তো ওটা চুপসে গেছে। এটাকে বাবল বা বেলুনের হিসাবে ভাবলে ব্যাপারটা একই, ভেতরে এক্সট্রা প্রেসার আছে বলে জিনিসটা ওরকম ফুলে একটা নির্দিষ্ট শেপ নিয়ে আছে, যদি এটা না থাকতো তাহলে ব্যাপারটা চুপসে যেত। ওই যে একটা নির্দিষ্ট শেপের সারফেস মেনটেন করছে, ইট ইজ অনলি বিকজ দেয়ার ইজ এক্সেস প্রেসার ইনসাইড দ্য বাবল, সোপ বাবল হোক বা এয়ার বাবল। ওকে, সো বাবল ইজ বেসিক্যালি নাথিং বাট এয়ার এনক্লোজড বাই আ স্ফেরিক্যাল ফিল্ম অফ সোপ সলিউশন, মানে সোপ বাবলের কথা বলছি। এয়ার বাবল উইদিন ওয়াটার আর সোপ বাবলের মধ্যে কিন্তু আবার পার্থক্য আছে। এয়ার বাবল উইদিন ওয়াটার মানে একদিকে এয়ার একদিকে ওয়াটার, ঠিক আছে। সোপ বাবলটা কিন্তু তা নয়, সোপ বাবলটা কিন্তু সোপের একটা ফিল্ম যার ভেতরেও এয়ার আছে বাইরেও এয়ার আছে, অর্থাৎ এবং মাঝখানে সোপ আছে, সোপ ফিল্ম, অর্থাৎ এই যে ফিল্মটা আছে তার দুটো ইন্টারফেস এবং তার ভেতরের দিকে একটা এক্সট্রা প্রেসার। ওকে, আচ্ছা বেশ, এবার তাহলে এক্সট্রা প্রেসারের ব্যাপারটা কিরকম সেটা বোঝার জন্য আমাকে তাহলে সারফেস টেনশন, সারফেস এনার্জি, এই ধরনের কনসেপ্টগুলো আমাকে এখন ইউজ করতে হবে। তো আমি স্ফেরিক্যাল বাবলটাকে দুটো হেমিস্ফিয়ারে ভাগ করে নিচ্ছি, এরকম একটা প্লেন দিয়ে কেটে দিলাম, এটা দুটো হেমিস্ফিয়ারে ভাগ হয়ে গেল, তাহলে দিস ইজ ওয়ান হেমিস্ফিয়ার। এবার একটা রেজাল্ট পেয়ে গেলে আমি অন্যটারও পেয়ে যাব, একই ব্যাপার। আচ্ছা, এইবার সেম R is the radius of the spherical bubble, P is the excess internal pressure, gamma is the surface tension of the soap solution. এখন এই বাবলটা ইকুইলিব্রিয়ামে আছে, ভালো কথা। বাবলের উপর কি কি ফোর্স আছে, এই যে প্লেনটা আছে এ সি এবং ধরা যাক এই পয়েন্টটা বি, তাহলে এই যে এবিসি, ঠিক আছে। এখন এই সোপ সলিউশনের এই যে সারফেসটা, সারফেসের উপরে তো একটা প্রেসার কাজ করছে। এখন এরিয়া অফ দ্য সারফেস এবিসি, the area of the surface ABC is pi r square. এবার এই যে সোপ সলিউশনটা, তার উপরে ভেতর থেকে একটা এক্সেস ইন্টারনাল প্রেসার কাজ করছে,
তো এই প্রেশারগুলো তো সমস্ত ডিরেকশনেই কাজ করছে, কিন্তু প্রত্যেকটা প্রেশারকে, প্রেশার মানে হচ্ছে বেসিক্যালি এক ধরনের ফোর্স, প্রেশার ইজ আ ফোর্স পার ইউনিট এরিয়া, তাহলে তার কম্পোনেন্ট থাকবে। তাহলে যে কোনো একটা পার্টিকুলার প্রেশারকে আমি একটা এই কম্পোনেন্টে এবং একটা এই কম্পোনেন্টে ভাবতে পারি। মজার ব্যাপার হলো যে সমস্ত দিকেই তো প্রেশারটা কাজ করছে। তাহলে এই প্রেশারকে আমি যেমন এই দুটো কম্পোনেন্টে ভাঙলাম, তেমন এই প্রেশারকেও আমি একটা এই কম্পোনেন্টে আর একটা এই কম্পোনেন্টে ভাঙতে পারি। যেহেতু সব দিকেই একই প্রেশার কাজ করবে, তাহলে এটা এবং এটা ইকুয়াল অ্যান্ড অপোজিট, তাই এরা একে অন্যকে ক্যান্সেল আউট করে দেবে, আর এইটা শুধু থেকে যাবে, দিস ওয়ান। তার মানে যত দিকে প্রেশার কাজ করছে, এরকম 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 এরকম, সব দিকেই তো প্রেশার কাজ করছে। তো এদের সবাইকেই আমি কম্পোনেন্টে ভেঙে নেব, ভাঙার ফলে দেখা যাবে যে সমস্ত প্রেশারই এইরকম পারপেন্ডিকুলার টু দ্য বেস সারফেস, এই দিকেই সমস্ত প্রেশার কাজ করছে, বাকি প্রেশারগুলো এইভাবে ক্যান্সেল আউট হয়ে গেছে। তাহলে এই নেট প্রেশারটাই হচ্ছে আমার ইন্টারনাল প্রেশার পি, যেটা ওভারঅল রেজাল্ট্যান্ট প্রেশার, যেটা কিনা পাই আর স্কোয়ারের উপর কাজ করছে। তাহলে নেট আপওয়ার্ড ফোর্স ইজ পাই আর স্কোয়ার ইন্টু পি। এবার ডাউনওয়ার্ড ফোর্সটা কি? হোয়াট ইজ দ্য নেট ডাউনওয়ার্ড ফোর্স? ডাউনওয়ার্ড ফোর্স কাজ করছে অ্যালং দ্য সার্কামফিয়ারেন্স, অর্থাৎ পরিধি বরাবর, কেননা সারফেসটা এখানেই আছে। মানে বোঝা গেছে তো? এটা তো আমার মানে আমার সোপ বাবলটা হচ্ছে এমন দেখতে, তো এই সোপ বাবলটা এরকম দেখতে মানে এটা একটা এরকম নয়, আসলে এটা একটা সোপ ওয়াটারের একটা চওড়া ফিল্ম। এই সোপ ওয়াটারের চওড়া ফিল্ম সেটার উপর ভেতর দিকে মানে টান টান হয়ে স্ফিয়ার এই জন্যই মেনটেন করছে, কেননা সমস্ত দিকে প্রেসার কাজ করছে। এটাকে আমি কম্পোনেন্টে ভাঙার ফলে দেখলাম যে আমি যদি এটাকে দুটো হেমিস্ফিয়ারে ভাগ করে নিই, একটা আপার হেমিস্ফিয়ার আর একটা লোয়ার হেমিস্ফিয়ার, তাহলে এরকম একটা পাবো। তা প্রেসারের কম্পোনেন্টগুলো দেখা গেল পারপেন্ডিকুলারলি কাজ করছে, কেননা এই দিকে যে কম্পোনেন্টগুলো আছে তারা ইকুয়াল অ্যান্ড অপোজিট এবং তারা একে অন্যকে ক্যান্সেল আউট করছে। তাহলে একটা ফোর্স কম্পোনেন্ট আমরা কি পেলাম? পাই আর স্কোয়ার ইন্টু পি। কিন্তু সারফেস টেনশন যেটা আছে সেটা তো শুধুমাত্র সারফেসে কাজ করছে, তাহলে আমার যে পরিধি 2πr, সেই 2πr কে সারফেস টেনশন দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ গামা। এবার সারফেস আবার দুটো আছে, দিস বাবল হ্যাজ টু সারফেসেস, আগেই বলেছি, কেননা এটার ভেতরেও এয়ার আছে বাইরেও এয়ার আছে, তাহলে এটা একটা সারফেস আবার এটা একটা সারফেস, তাহলে দুটো সারফেস। তাহলে নেট সারফেস টেনশন হচ্ছে 2πr গামা মাল্টিপ্লাইড বাই 2। এই ফোর্সটা নিচের দিকে কাজ করবে, ডাউনওয়ার্ড ফোর্স। সুতরাং আন্ডার ইকুইলিব্রিয়াম, তাহলে এবার দুটো ফোর্সই কাজ করছে থ্রু দা সেন্টার ও অফ দা বাবল। একটা নিচের দিকে 4πr গামা, আর একটা উপরের দিকে পাই আর স্কোয়ার পি। তাহলে আন্ডার ইকুইলিব্রিয়াম বোথ অফ দেম আর ইকুয়াল, অর্থাৎ এক্সট্রা প্রেসার পি ইজ 4 গামা বাই আর। তাহলে বাইরের প্রেসারটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার আর ভেতরের প্রেসারটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার প্লাস 4 গামা বাই আর। এইটাই যদি এয়ার বাবল ইন ওয়াটার হতো, এয়ার বাবল ইন ওয়াটার, তার কটা সারফেস থাকতো?
একটাই সারফেস থাকতো, একদিকে এয়ার আরেকদিকে ওয়াটার। সোপ বাবলের মতো না, সোপ বাবল হচ্ছে এয়ার সোপ এয়ার, দুটো সারফেস। কিন্তু এয়ার বাবল ইন ওয়াটার সেটা কিন্তু একটাই সারফেস। যেহেতু এটা একটাই সারফেস, সুতরাং এই টুটা তখন হতো না। মানে ফর এয়ার বাবল ইন ওয়াটার, বাকি পোর্শনটা পুরো ট্রিটমেন্টটা সেম, কিন্তু এই টুটা হবে না। তাহলে তখন কি হবে, 2 পাই আর গামা নিচের দিকে আর পাই আর স্কোয়ার পিটা উপরের দিকে। তখন এক্সট্রা প্রেশারটা হবে জাস্ট 2 গামা বাই আর। তখন the extra pressure now becomes ওয়াটারের প্রেশার P water plus 2 gamma by R। বুঝেছিস? তাহলে নাম্বার অফ সারফেসের উপর ব্যাপারটা ডিপেন্ড করছে। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত ব্যাপারটা ক্লিয়ার। এবার বিভিন্ন ধরনের বাবল হয়, বিভিন্ন ধরনের শেপ হয়, তো পুরোটাই একটা প্রেশারের খেলা। প্রেশারের যে ব্যালেন্সটা আছে সেটার উপরেই ডিপেন্ড করবে যে কার শেপ কেমন হবে, এবং অবশ্যই ও সারফেস এনার্জিকেও মিনিমাইজ করার চেষ্টা করবে। এগুলোর আরো অনেক তত্ত্ব আছে। মানে স্ফেরিক্যাল, মানে একটা নির্দিষ্ট ভলিউম ভি তোকে দিয়ে দেওয়া হলো, মানে একটা কাদার তাল দিয়ে দিলাম যার ভলিউমটা ভি, সেটাকে চেপটে চেপটে তুই গোল্লা বানাতে পারিস, বা চেপটে চেপটে তুই একটা কিউব বানাতে পারিস, বা তুই হাবি জাবি যে কোনো শেপ বানাতে পারিস, কিন্তু ক্ষুদ্রতম এরিয়া ডেফিনিটলি হবে স্ফিয়ারে। ওই জন্যই বাবলগুলো স্ফেরিক্যাল শেপ নিয়ে থাকে, কারণ এনার্জিকে বা সারফেস এরিয়াকে মিনিমাইজ করতে চায়। এটা সারফেস টেনশনেরও একটা রেজাল্ট বলা যেতে পারে, কেননা ও তো সারফেসকে তো সবসময় লোকে, মানে বাল্বটা তো ভেতরের দিকে টানছে, ফলে যেই শেপের জন্য আমার সারফেসটা মিনিমাম হবে, ভেতরের দিকে টেনে টুনে সারফেসটাকে মিনিমাম করাটাই আমার লক্ষ্য। ওই জন্যই বাবল টাবলগুলো সবসময় দেখবি যে দে আর স্ফেরিক্যাল ইন শেপ। তো এগুলো বেসিক্যালি প্রেশারের ব্যালেন্স এবং ফোর্সের ব্যালেন্স। যেমন সিলিন্ড্রিক্যাল ড্রপের ক্ষেত্রে, আচ্ছা তাহলে ওভারঅল ব্যাপারটা এই, তাহলে যার কিনা দুটো সারফেস, তার ক্ষেত্রে আমি এক্সট্রা প্রেশার পেলাম 4 গামা বাই আর। যার একটা সারফেস, তার ক্ষেত্রে আমি পেলাম 2 গামা বাই আর। এবার যদি এমন হয় যে দুটো সারফেস আছে, কিন্তু ধরা যাক সিলিন্ড্রিক্যাল একটা ড্রপ, সিলিন্ড্রিক্যাল বাবল, ঠিক আছে, তো একটা এরকম আর একটা এরকম। তাহলে এর ক্ষেত্রে যেমন দেখ, সিলিন্ড্রিক্যাল বাবল অর্থাৎ জাস্ট এয়ার বাবল ইন ওয়াটার, কিন্তু সেটা সিলিন্ড্রিক্যাল, হ্যাঁ, বা জলের ফোঁটা, লিকুইড ড্রপ হলেও তো তার একটা সারফেস। ও না না, আচ্ছা সরি, এটা একটু আলাদা এক্সাম্পল। আচ্ছা, এখানে এই দুটো সারফেস আর একটা সারফেসের ব্যাপারটা, এটা কি, এটা ছিল সোপ বাবল, যার ম্যাডাম সিলিন্ড্রিক্যাল বাবল মানে? হ্যাঁ, ওটা আমি বলছি, তারা আগে এটা একটুখানি বলে নি। সোপ বাবল মানে হচ্ছে ভেতরে একটা সারফেস আবার বাইরে একটা সারফেস, মাঝখানে সোপ বাবল। আচ্ছা, আরেকটা কি উদাহরণ দিলাম, এয়ার বাবল ইন ওয়াটার।
বা হতে পারে লিকুইড ড্রপ। এদের ব্যাপারটা কি, এদের ব্যাপারটা হচ্ছে যে একটাই সারফেস আছে। এয়ার বাবলের ক্ষেত্রে ভেতরে এয়ার, বাইরে ওয়াটার। লিকুইড ড্রপের ক্ষেত্রে একটা জাস্ট লিকুইড, পুরোটাই ওয়াটার, আর বাইরে তো এয়ার। তাহলে একটাই সারফেস, তো তাদের ক্ষেত্রে 2 গামা বাই আর। আচ্ছা, এবার যদি এমন হয় যে দেখবি যে লিকুইড ড্রপ ধর দেওয়াল বেয়ে পড়ছে, দেওয়ালের গায়ে বৃষ্টির ফোঁটা, তাদের শেপটা একটু কিরকম একটা হয় না? এবার তারা যখন দেওয়াল বেয়ে বেয়ে নামছে তখন অনেক সময় শেপটা একটু লম্বাটে টাইপের হয়ে যায়, হয় না এরকম? পারফেক্ট গোলক তো হয় না। লিকুইড ড্রপ হয়তো পারফেক্ট, কিন্তু কোনো সার দেওয়ালের গায়ে পড়েছে বা গ্র্যাভিটি বলেও তো একটা ব্যাপার আছে, গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন আছে, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি। সেটার জন্য হতে পারে, মানে বায়ুমণ্ডলে ধূলিকণা থাকতে পারে, ধূলিকণায় ধাক্কা পেয়ে হতে পারে, আরো অন্য অনেক এফেক্টের ফলে পারফেক্ট গোলকাকারের ড্রপ গুলো পড়বে এটা কিন্তু হয়নি। এমনিতেও আমরা যখন জলের ফোঁটা আঁকি তখন আমরা এরম ভাবে আঁকি, তাহলে সেটা কি, দ্যাট ইজ নট আ স্ফিয়ার। ঠিক আছে, তো সেটাই বলতে চাইছি, সেটারই একটা এক্সট্রিম মডেল এখানে ভাবা হচ্ছে যে জলেরই ফোঁটা, কিন্তু ওটা স্ফিয়ার নয়, ওটা হয়তো এই রকম দেখতে, সিলিন্ডার। তখন তার ক্ষেত্রে ব্যাপারটা কিরকম হবে? তো তার ক্ষেত্রে ব্যাপারটা এই হবে যে ওর ভেতরে ওয়াটার এবং বাইরে এয়ার, ভেতরে ওয়াটার এবং বাইরে এয়ার। তাহলে সেই হিসাবে সারফেস একটাই, কিন্তু এখানে দেখ দু ধরনের সারফেস আছে। মানে আগে যেমন কি একটাই স্ফিয়ার ছিল, তার রেডিয়াস ছিল আর, কিন্তু এখানে দেখ একটা আছে আমার বাঁকানো সারফেস, আরেকটা আছে আমার ফ্ল্যাট সারফেস। তাহলে যেটা বাঁকানো সারফেস তার রেডিয়াস যদি আর হয়, তাহলে তার থেকে আমার কন্ট্রিবিউশন হবে 2 গামা বাই আর, মানে এক্সেস প্রেশারটা বলছি। আর এই যে ফ্ল্যাট সারফেস আছে তার থেকে আমার কন্ট্রিবিউশন হবে 2 গামা বাই আর ওয়ান। এখানে আর ওয়ানটা কি, ফ্ল্যাট সারফেসের যেটা রেডিয়াস, মানে এদেরকে বলা হয়, আগেই বলেছি যে রেডিয়াস অফ কার্ভেচার যে কোনো একটা কার্ভড সারফেস, বাঁকানো সারফেস, সেটা যেই স্ফিয়ারের অংশ তার যে রেডিয়াস সেটাকেই বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে একটা যদি ফ্ল্যাট সারফেস হয় তাহলে সেটা কোন স্ফিয়ারের অংশ হবে? সেটা একটা প্রচন্ড বড়, যেমন পৃথিবীকে আমরা ফ্ল্যাট বলি, কেন? কারণ পৃথিবীটা প্রচন্ড বড়, তার একটা ছোট্ট অংশে দাঁড়ালে সেটাকে ফ্ল্যাট মনে হয়। তাহলে একটা ফ্ল্যাট সারফেস একটা স্ফিয়ারের অংশ যার রেডিয়াসটা ইনফিনিটি। সো r1 টেন্ডস টু ইনফিনিটি এবং দিস টার্ম টেন্ডস টু 0। ফলে একটা সিলিন্ড্রিক্যাল ড্রপের ভেতরের এক্সেস প্রেসার ইজ ইকুয়াল টু 2 গামা বাই আর অনলি। এবার এটা যদি পুরো ফ্ল্যাট না হয়ে সামান্য বাঁকানো হতো, ধর এরকম একটা ইয়ে, আর মাথাটা হয়তো এরকম একটা বাঁকানো, তাহলে এটার ক্ষেত্রে এটা হয়তো r2 হতো রেডিয়াস অফ কার্ভেচার, আর এটার রেডিয়াস অফ কার্ভেচার r1। তখন ইন্টারনাল প্রেসার কি হতো, 2 গামা বাই r1 প্লাস 2 গামা বাই r2। ক্লিয়ার? এবার এটা কিন্তু সিনক্লাস্টিক সারফেস, মানে রেডিয়াস অফ কার্ভেচার এরা একই দিকে। যদি অ্যান্টিক্লাস্টিক সারফেস হতো তাহলে আবার r1 r2 এর সাইনটা উল্টোপাল্টা হতো। যাই হোক, সেগুলো আরো অনেক ডিটেলস থিওরি। মোটামুটি এই এই এতটাই, যতটা বললাম ততটা জানলেই হবে যে সারফেসের সংখ্যা এবং মানে কতগুলো সারফেস আছে সেইটা ইম্পর্টেন্ট। এখানে যেমন দুটো ইন্টারফেস ছিল, এখানে যেমন একটাই সারফেস ছিল, এখানেও একটাই ওয়াটার এয়ার, কিন্তু শেপটা একটু অন্যরকম বলে দু ধরনের রেডিয়াস অফ কার্ভেচার ঢুকে পড়েছে। তো সিলিন্ড্রিক্যাল বাবল হলে ইট উইল বি 2 গামা বাই আর। ওকে,
আচ্ছা, এইবার একটা সরু মানে একটা পাত্রে জল আছে, তার মধ্যে আমি একটা সরু নল রাখলাম। দেখবি কোনো একটা অবাক কারণে জলটা একা একাই পুরপুর পুরপুর করে উঠতে শুরু করে। এই ঘটনাটাকে বলা হয় ক্যাপিলারি অ্যাকশন। এবং কেন হয়? সেই বিকজ অফ সারফেস টেনশন। সারফেস টেনশনে অনেক কিছু হয় এবং তার উপরে শেপটাও ডিপেন্ড করবে। মানে এই যে উঠতে শুরু করলো, এই শেপটা এটা কিন্তু এরম হয় না, মানে উপরের যে মানে লিকুইডের যে লেভেলটা উপরে সেটা কিন্তু এরকম হরাইজন্টাল হয় না। এটা অ্যাকচুয়ালি আইদার এরম হয়, সরি, এটা আইদার এরম হবে আর নতুবা এটা এই রকম হবে। সেটা ডিপেন্ড করবে সারফেস টেনশনের উপর, অ্যাডহেশন কিরকম হয়, কন্ট্যাক্ট অ্যাঙ্গেল, এই সমস্ত বিভিন্ন জিনিসের উপর। তো শেপ অফ আ লিকুইড meniscus কার কার উপর ডিপেন্ড করবে? It will depend on the resultant cohesive force and adhesive force. কোহেশন এবং অ্যাডহেশন। অ্যাডহেশন মানে হচ্ছে বিটুইন টু ডিফারেন্ট মেটেরিয়ালস। আঠা আঠা দিয়ে আটকাই, ওগুলোকে অ্যাডহেসিভ বলে। দেখবি ফেভিকল, গাম, এদের গায়ে অ্যাডহেসিভ লেখা থাকে। আর কোহেসিভ মানে কি বিটুইন দ্য সেম মেটেরিয়াল। তাহলে এই যে লিকুইডটা এটা যখন উঠছে তখন এই যে মানে কি বলবো, মানে এটা তো একটা টিউব, তাহলে এখানে সারফেসটা বেসিক্যালি এই রকম। তাহলে এই যে মানে নলটা, সেই নলটা বরাবর এরকম। তো এই যে বাউন্ডারিটা আছে, এই বাউন্ডারিতে যে মলিকিউলগুলো আছে তাদেরকে এই সলিড সারফেসটাও অ্যাট্রাক্ট করছে, অ্যাডহেশন। লিকুইডগুলোও নিজের দিকে অ্যাট্রাক্ট করছে, কোহেশন। তাহলে অ্যাডহেশন আর কোহেশন এই দু ধরনের ফোর্সের উপর ডিপেন্ড করবে যে আমার টপ সারফেসটা কিরকম থাকবে। তো কিরকম কি কিরকম হতে পারে? ফার্স্ট অফ অল, অ্যাডহেসিভ ফোর্স আর কোহেসিভ ফোর্স। দেওয়ালটা লিকুইড মলিকিউলকে নিজের দিকে টানছে পারপেন্ডিকুলারলি, দ্য অ্যাডহেসিভ ফোর্স। আর লিকুইড মলিকিউলগুলো মানে বাল্কটা আর কি একে ভেতরের দিকে টানছে, দ্য কোহেসিভ ফোর্স। নাও okay, now if the resultant lies along the tube, এটা যদি রেজাল্ট্যান্ট হয় তাহলে উপরের তলটা একদম এরকম সোজাসুজি হরাইজন্টাল থাকবে। সেক্ষেত্রে the condition is FC by FA equal to, না সরি উল্টো লিখছি, FA by FC
equal to sin 45 equal to 1 by root 2. Okay, or cohesive force is root 2 times the adhesive force. কিন্তু যদি ব্যাপারটা হয় adhesive force এদিকে and cohesive force বা surface tension সেটা একটু ভেতরের দিকে চলে গেল, বা না ঠিক আছে ওকে, যদি এরকম হয় তাহলে দেখা গেল ব্যাপারটা এমন হয়েছে যে রেজাল্ট্যান্ট ফোর্সটা হয়তো এই রকম কোনো দিকে পয়েন্ট করে আছে। এখন এই টপ সারফেসটা সবসময়, দ্য টপ সারফেস যাই হোক না কেন উইল অলওয়েজ বি পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ দ্য আর, মানে রেজাল্ট্যান্ট ফোর্স। তো এখানে যেমন রেজাল্ট্যান্ট ফোর্স এদিকে, তাই টপ সারফেস এরকম, তাহলে এখানে রেজাল্ট্যান্ট ফোর্স এরকম, তাহলে টপ সারফেসকে এর সঙ্গে পারপেন্ডিকুলার হতে হবে, তাহলে টপ সারফেস বিকামস এই, অর্থাৎ এটা ভেতরের দিকে বাঁকানো অবস্থায় থাকছে। আর যদি এরকম হয় এখানে যেমন রেজাল্ট্যান্ট ফোর্সটা বাইরের দিকে বেরিয়ে গেছে, বাইরের দিকে বেরোনোর বদলে রেজাল্ট্যান্ট ফোর্সটা যদি কোনো একটা কারণে ভেতরের দিকে চলে আসে, if that is the situation, তখন একই লজিকে যেহেতু রেজাল্ট্যান্ট ফোর্সের সঙ্গে টপ সারফেসের শেপটা পারপেন্ডিকুলার হতে হবে, তখন এই শেপটা এই রকম হয়ে যাবে। ক্লিয়ার? এবার কথাটা হচ্ছে যে রেজাল্ট্যান্ট ফোর্স ভেতরের দিকে আসাটা কখন সম্ভব? যদি অ্যাডহেসিভ ফোর্সটা কম হয় আর কোহেসিভ ফোর্সটা যদি খুবই বেশি হয়, তাহলে রেজাল্ট্যান্ট ফোর্সের পক্ষে রেজাল্ট্যান্ট ফোর্সটা ভেতরের দিকেই হয়ে গেছে, এটা পসিবল। ঠিক আছে, এবং তখন মেনিসকাসটা উপরের দিকে উঠে যাবে। ঠিক আছে, তাহলে শেপ অফ দ্য মেনিসকাস ইজ ডিসাইডেড বাই আ ব্যালেন্স বিটুইন অ্যাডহেসিভ ফোর্স অ্যান্ড কোহেসিভ ফোর্স। ঠিক আছে, এগেন এটাও খুব ব্রিফ, কিন্তু তোদের ব্রিফই আছে, এগুলো আরো অনেক ডিটেলে পড়ানো যায় অনার্সে, এগুলো আরো অনেক ডিটেল থিওরি থাকে, যতটা আছে ততটাই বললাম। নাও সারফেস টেনশন কিসের উপর ডিপেন্ড করে? ইট ডিপেন্ডস অন দ্য টেম্পারেচার। সারফেস টেনশন ডিক্রিজেস when temperature increases, টেম্পারেচার বাড়লে সারফেস টেনশন কমে, কেননা টেম্পারেচার বাড়লে কোহেসিভ ফোর্সটা আসলে কমে যায়, and cohesive force is the origin of surface tension. টেম্পারেচার বাড়লে কোহেসিভ ফোর্স কমে, সেই জন্য সারফেস টেনশন কমে, এবং the dependence is something like this, এই রকম অলমোস্ট মোটামুটি লিনিয়ারলি কমে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার গ্রুপে যে স্টাডি মেটেরিয়ালটা দিয়েছে বা যেগুলো পড়ালাম ওগুলো একটু ভালো করে পড়বি। এগুলো এইচএস এর বইতেও পেয়ে যাবি, এইচএস এর বাংলা বই যদি জোগাড় করতে পারি সেখানেই এই জিনিসগুলো পেয়ে যাবি। আর আমি গ্রুপে যে মেটেরিয়ালটা পাঠিয়েছি, মানে আজকে একটা পাঠিয়েছি আর পরের দিন মানে এর বেশ কিছুদিন আগে আরেকটা পাঠিয়েছিলাম, তো সেটার শেষে দেখবি একটা প্রবলেম সেট আছে,
আমি আরেকবার পোস্ট করে দিচ্ছি, ওই অ্যান্সারগুলো একটু লিখে আমাকে দেখাবি, ঠিক আছে? প্রবলেমও আছে, থিওরিও আছে, অঙ্ক আছে? একটা অঙ্ক আছে, এই যে টু 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 গামা বাই আর, 4 গামা বাই আর, এই ধরনের অঙ্ক, এটার উপর বেস করে অঙ্ক, ও আচ্ছা, ঠিক আছে? ওই ঠিক 9-10টা আছে। কোশ্চেন আছে, একটু ধীরে সুস্থে লিখে আমাকে দেখাবি, ওকে? হুম। ওকে, ঠিক আছে তাহলে। আবার কবে হবে নেক্সট? নেক্সট ফ্রাইডে আবার নেক্সট ক্লাস। হ্যাঁ ম্যাডাম। ঠিক আছে, ওকে। হুম।